আসসালামু আলাইকুম। তছনছ, তাণ্ডব, ডেস্ট্রয়। বদরুল আলম খোকন, রায়হান রাফি, এমডি ইকবাল, মুন্না খান, আনন্দ জলিল, শাকিব খান। ৩ টা নাম, ৩ টা ছবি, ৩ টা পরিচালক। ৩ টার ভিতরে একটা মিল আছে, একটা উদ্দেশ্য আছে। সেটি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলাপ করব। চলেন। দেখেন, রিসেন্টলি সিনেমার নামগুলো কেমন জানি হচ্ছে। আগে সিনেমার নাম ছিল 'ছুঁয়ে দিলে মন', 'কোটি টাকার কাবিন', 'এই মন শুধু তোমাকে চায়', 'ভালোবাসার রং', 'রোমিও জুলিয়েট'। একটা ট্রেন্ড ছিল সিনেমার নাম। সুন্দর, সুন্দর নাম থাকতো। এখনকার সিনেমার নামগুলো এরকম যে নাম শুনলেই আপনি ভয় পেয়ে যাবেন। আরে! আগের সিনেমার নামগুলো শুনলে আপনার মনের ভিতরে একটা ফিল হইতো। ভালো লাগা ফিল হইতো। এখনকার সিনেমার নামগুলা আপনার মনের ভিতরে ভয় ঢুকাবে। মানে এখনকার সিনেমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনাকে ভয় দেখানো। মানে এখনকার সিনেমাগুলো আপনাকে ভয় দেখিয়ে এন্টারটেইন করবে। চলেন কিভাবে ভয় দেখায় এবং কারা ভয় দেখায় এবং আদৌ কি আমরা ভয় পাই কিনা সেটি নিয়ে একটু আলাপ করি। ইকবাল সাহেব শাকিব খানের সঙ্গে প্রতিবারই আসার চেষ্টা করেন। এতে করে হয় কি একটা কন্ট্রোভার্সি ঠিকই হয়। এবার ইকবাল সাহেবের সঙ্গে থাকছে বদিউল আলম খোকন। এবার ইকবাল সাহেবের সঙ্গে থাকছে রায়হান রাফি। তো ইকবাল সাহেব এবার ২ প্রতিদ্বন্দ্বী। কারণ যদিও ইকবাল সাহেব শাকিব খানের ছবি ছাড়া অন্য কোন ছবিকে তার প্রতিদ্বন্দ্বী মনেই করে না। এদিকে বদিউল আলম খোকন মুন্না খানকে নিয়ে যেই এক ক্যারেক্টারটাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন, উনি আবার একজন সাকিবিয়ান। তো একজন সাকিবিয়ান হয়ে সে তো আর শাকিব খানের সাথে লড়াই করতে পারে না। কিন্তু শাকিব খানের সিনেমার সঙ্গেই সে আসবে। এরকমটাই ধারণা করা হচ্ছে। সিচুয়েশন এরকমই সৃষ্টি হয়েছে। কারণ কোরবানির ঈদের আসুক আর রোজার ঈদের আসুক, ২ ঈদেই তো শাকিব খান থাকবে। আর শাকিব খান থাকা মানেই একজন সাকিবিয়ান যদি শাকিব খানের সঙ্গেই আসে, তার মানে আপাতত লড়াই তো ওইটাই যে ভাই আমি আগামীকালকে সাপোজ একটা মানে প্রোগ্রাম করব আমার এলাকায়। এখন ওই এলাকায় আমার এক ভক্ত যদি আরেকটা প্রোগ্রাম দেয়, তাহলে তো প্রোগ্রামের মাইকিং এ কাউন্টার হবে, দর্শকে কাউন্টার হবে, এই দিক সেদিক টানা-হেঁচড়া হবে, অনেক কিছুই হবে। তার মানে সবকিছু মিলিয়ে ধরে নেয়াই হয় যে এক ডেটে যে কয়টা সিনেমা আসে, সবকটা সিনেমায় একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী। এটা এ এটা খুব স্বাভাবিক। এটা যে কেউ সাধারণ মানুষ এটাই বুঝবে। এটা বুঝলেও সেই আ মুন্না খান উনি বলছেন যে তিনি সাকিবিয়ান, সে শাকিব খানের সিনেমার প্রতিদ্বন্দ্বী না। তার মানে উপরে এক, ভিতরে আরেক। দেখায় মুরগি, খাওয়ায় ডাইল। এরকম একটা ডায়ালগ দেখছিলাম এক বাসায় এক ফ্রিজে স্টিকার করে লেখা। যে ফ্রিজের ডিপ ফ্রিজে স্টিকার দিয়ে লেখা আছে যে, "দেখায় মুরগি, খাওয়ায় ডাইল।" মানে আপনি যে বাসায় গেছেন, সে বাসার বিষয়টা কিন্তু এরকম। তো মুন্না খান মুখে বলছে এক কথা, কিন্তু কাজ করছে আরেকটা। আমি সবসময় একটা কথা বলি যে, "ভাই, শাকিব খানের সিনেমা যদি পর্দায় আসে, ওই সময়ে আপনারা নিজেদের সিনেমার আইনেন না। খামাখা নিজের পায়ে কুড়াল মারার দরকারটা কি বলেন?" যদি শাকিব খানের সিনেমা যদি থাকে মার্কেটে বা ওই সপ্তাহে, অন্য কোন সিনেমার খাওয়া আছে? মানুষ ১ সপ্তাহে কয়টা সিনেমা দেখবে? মানুষের কি এত ফুর্তি আছে? এত টাকা আছে? একটা সিনেমা দেখে আরেকটা সিনেমা দেখতে যাবে? খুব কম হয় এরকম যে হ্যাঁ, এরকম যদি হয়ে যায় যে শাকিব খানের সিনেমার সাথে আরেকটা সিনেমা লাগছে, যে সিনেমাটার গল্পটা ভালো। একজন দেইখা বলছে যে সিনেমার গল্পটা ভালো। তখন মানুষজন প্ল্যান করে ওকে 2nd সিনেমাটা ওইটা দেখব। এবং ওই যে ওয়ার্ড অফ মাউথ এ যদি ওই সিনেমার প্রশংসাটা চলে আসে, তখন মানুষ ওই সিনেমাটা দেখতে যায়। যাই হোক আজকের প্রসঙ্গ সেটা না। প্রসঙ্গ হচ্ছে কিভাবে ভয় দেখাইতেছে। সিনেমার ভিতরে থাকে ধ্বংস, মারামারি, ভয়াবহতা এবং যথেচ্ছ গালিগালাজ। এখন আমাকে যদি মানে আমরা দেখছি যে যখন আমরা ঝগড়া লাগি, বিশেষ করে বাঙালি কালচারে দেখছি যে একজন আরেকজনের সাথে যখন ঝগড়া লাগে, তখন কিন্তু মা-বাপ তুলে গালিগালাজ করে। এমন গালিগালাজ করে যেগুলো আপনি
কানে শুনে আপনি ওখানে দাঁড়ায় থাকতে পারবেন না। ২ মহিলার ঝগড়া করলে তো সেই গালিগালাজের মনে করেন যে কোনো ইয়ে নাই, লিমিটেশনই নাই। মানে ওইখানে তো আপনি কেন? আপনি কানে তুলা দিয়েও দাঁড়াইতে পারবেন না। তো যাই হোক, তো আমরা আগে সিনেমা থেকে শিখতাম কি? সিনেমা থেকে আসলে কি কেউ শেখে? যদিও বলা হয় সিনেমা একটা মাস মিডিয়া। সিনেমাই হচ্ছে শিক্ষার সবচেয়ে বড় মাধ্যম। কথাটা বলা হয়। কিন্তু এখনকার মানুষ এটা মানতে নারাজ। এখনকার দর্শক বলে সিনেমা থেকে শিখার কিছু নাই। সিনেমা হচ্ছে এন্টারটেইনমেন্ট। এখানে যাবো, আনন্দ ফুর্তি করব, চলে আসবো। যাই হোক ওই ব্যাখ্যাও যাচ্ছে না। ওটা একটা লম্বা ডিসকাশন। সিনেমা থেকে মানুষ আসলে আদৌ শেখে নাকি শেখে না। তো ১ম এ হচ্ছে গালিগালাজ, মারামারি, খুনাখুনি, কাটাকাটি, পরকীয়া থাকবে। আ অনেক সময় অনেক অশ্লীল বিষয়ও থাকবে। যেমনটা অ্যানিমেল এ ছিল। এবং মেয়ে মানুষের বিট্রে থাকবে, পুলিশের ক্যারেক্টার থাকবে। তবে সে পুলিশ থাকবে সবচাইতে মিনিমাল ভূমিকায়। যেমন 'পুষ্পায়' ছিল। 'পুষ্পায়' পুলিশের আসলে পাওয়ার নাই। তো এই যে একটা কালচার ক্রিয়েট হচ্ছে মানে একটা আপনার একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? আগের সিনেমার যেই নামগুলো আমি বললাম, সেই সিনেমার নাম শুনে মানুষ একটু একটা ঠান্ডা আমেজ তৈরি হইতো, একটা ভালো লাগা তৈরি হইতো। একটা ভালো বোধ থেকে, ভালো ফিল থেকে সিনেমাটা দেখতে যেত। আর এখনকার নামগুলো দেখেন, এনিমেল মানে হিন্দিতে এনিমেল, বাংলার নামগুলো বলছিলাম যে তছনছ মানে ভাইঙ্গা চুইরা ফেলবে রে ভাই। ডেস্ট্রয় ধ্বংস করে ফেলবে। তাণ্ডব। আর আগে তো একটা রিলিজ হইল 'তুফান'। তো 'তুফান' থেকেই বোধহয় শুরু হইল বাংলাদেশে এই যাত্রাটা, এই নামের। এবং আরো একটা সিনেমা বোধহয় আসবে আগামী ঈদে। এটা হচ্ছে 'পিনিক' ভাই নাম দেখেন 'পিনিক' একটা সিনেমার নাম হচ্ছে 'পিনিক'। এটা নিয়ে আমি আরেকটা কনটেন্ট বানাবো সেটা পরে। তো সিনেমার নামের ক্ষেত্রে যখন এরকম একটা মানে নাম তো ঐটাই, তাই না? নামই তো ফার্স্ট লুকটা দিবে, ফার্স্ট ইমপ্রেশনটা দিবে একটা মানুষের। ধরেন আপনার কাছে একজন লোক দেখা করতে আসছে, আপনার পিয়ন বা আপনার কাজের লোক এসে বলতেছে, বাসার লোক এসে বলতেছে যে, আপনার সঙ্গে একজন দেখা করতে আসছে।" আপনি তো ফার্স্ট এ জিজ্ঞেস করবেন, "কে আসছে?" কারণ ও যদি বলে যে, "জল্লা আইছে" অথবা যদি বলে যে, "হানিফা আইছে" একটা ইমপ্রেশন তৈরি হবে। আর যদি বলে যে, "রহমান সাহেব এসেছে" একটা ইমপ্রেশন তৈরি হবে। তো ওই জায়গা থেকে সিনেমার নামেই তো আপনার একটা কিক মারে ভেতরে। যে যাবো মানে প্রিপারেশন নিয়ে যাচ্ছেন যে এই জিনিস দেখব। তো এই ধ্বংসযজ্ঞ এই কালচার কতদিন চলবে আগামীতে আমি জানি না। সম্ভবত ৫-১০ বছর তো এটাই চলবে। ভয়ংকর এই যে 'বরবাদের' পরিচালক আ একটা কথা আরেকটা না সবচেয়ে আ আলোচিত সিনেমার নামই তো বলি নাই 'বরবাদ'। তো 'বরবাদের' পরিচালক আমাকে বলছে যে, "ভাই এই সিনেমায় এমন অ্যাকশন আছে, আ বর্বরতা কি জিনিস, বীভৎসতা কি জিনিস মানুষ দেখবে।" মানে মেহেদী হাসান মির্জা বলছে বীভৎসতার একটা মাইলস্টোন সেট করবে 'বরবাদ'। তার মানে কি? এত বীভৎস, এত হিংস্রতা, এত অশ্লীলতা, এই যে এত মারামারি, এই বিষয়গুলো দেখে, এই বিষয়গুলো নিয়ে একটা ট্রেন্ড তৈরি হবে তো, তাই না? ওই যে ১ম এ যে আলোচনাটা আমি বাদ দিছিলাম যে সিনেমা মানুষকে শেখায়, এটা থেকে মানুষ বের হয়ে গেছে। মানুষ এখন স্বীকার করতে চায় না যে সিনেমা থেকে মানুষ শেখে। আদতে কিন্তু একটা সিনেমা আপনাকে একটা কাজে বা একটা যেকোনো কিছু সিদ্ধান্ত নিতে অনেক হেল্প করে। আপনি একটা সিনেমা দেখে ওই সিনেমাটার যদি আপনার পছন্দ হয়, ওই সিনেমাটা যদি আপনার উপরে একটা ইমপ্যাক্ট ফেলে। আমি সিনেমার থেকে আরেকটু সহজ একটা এক্সাম্পল দেই। একেবারে সহজ একটা এক্সাম্পল। হুমায়ূন আহমেদের 'হিমু' উপন্যাস পড়েছে কয়জন? অনেকেই পড়ছে। পড়ে নাই এরকম লোক খুব কম আছে। এবং সেই উপন্যাস মানুষের উপরে এমন ইমপ্যাক্ট ফেলছে যে অনেক মানুষ কিন্তু
রাস্তায় নেমে যায় খালি পায়ে হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে। হিমু উৎসব এখনো হিমু উৎসব হয় প্রতি বছর। তাহলে একটা ক্যারেক্টার কতটা ইমপ্যাক্ট ফেলে মানুষের উপরে। হিমুর কথা বাদ দেন। আরেকটু পেছনে যাই। আমরা যদি বাকের ভাইয়ের কথা চিন্তা করি। বাকের ভাইয়ের জানি ফাঁসি না হয় সেজন্য আন্দোলন হইছে রাস্তায়, রাস্তায়। অফিস, আদালত ভাঙচুর হইছে। তাইলে আমি কি বুঝাইতে পারছি যে একটা সিনেমা মানুষকে কতটা প্রভাবিত করে? আপনারা বোধহয় শিক্ষা আর প্রভাবকে এক করে দেখতে পারবেন না। এইজন্য আমি প্রভাব দিয়ে উদাহরণটা দিলাম। যে সিনেমা আসলেই মানুষকে প্রভাবিত করে। সিনেমা আসলেই একটা জেনারেশনকে প্রভাবিত করে। তাহলে আমাদের সামনে যে সিনেমাগুলো আসতেছে 'তছনছ', 'তাণ্ডব', 'বরবাদ', 'ডেস্ট্রয়' এই সিনেমাগুলো আমাদের পরের জেনারেশনকে যারা এই সিনেমা দেখবে তাদেরকে কি প্রভাব ফেলবে তাদের উপরে? তারা কি সিনেমাটা দেইখা আইসা বাড়িতে আইসাই ভাঙচুর শুরু করে দিবে? বাপের সাথে কথা বলার সময় ধরেন মায়ের সঙ্গে কথা বলার সময় বা বাপ-মা তো অনেক শ্রদ্ধেয় বিষয়। সেটা নাইলে বাদ দিলাম। বন্ধু-বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এরা যখন কথা বলবে, তখন কি ওই প্রভাব বিস্তারের যখন তার উপরে ইমপ্যাক্ট টা যখন থাকবে ওই প্রভাবের উপরে থেকেই ওই ধুনের মধ্যে থেকেই কথা বলবে? একটা সিনেমার নামই যদি হয় 'পিনিক', ভাই পিনিক শব্দটা শুনলে আপনারা কি ইমপ্রেশন আসে আপনাদের উপরে? বারবার বলছি আমি একই কথা যে একটা নাম কিন্তু একটা মানুষ বা একটা জিনিসের ইমপ্রেশন ক্রিয়েট করে আপনাদের উপরে। নামটাই ১ম এ ইমপ্রেশন ক্রিয়েট করে। তারপরে লুকটা ইমপ্রেশন ক্রিয়েট করে। তারপরে না আপনি সেটা গুনাগুনের দিকে যাবেন। একটা জিনিস যদি আপনার দেইখা ভালো না লাগে, আপনি কি সেটা কিনবেন? কিনবেন না। আগে দেইখা ভাল লাগতে হবে, তারপরে আপনি ওটা ধরবেন, দেখবেন, গুনাগুন দেখবেন। এখন আমি অনেকেই আমাকে বলবেন যে, "ভাই আপনারা তো মাথা ব্যাথা কেন?" মাথা ব্যাথা এই কারণে যে কত সুন্দর একটা কালচার ছিল। পুরা ওয়ার্লড ওয়াইডই এটা। ওয়ার্লড ওয়াইড বললে ভুল হবে। শুধু এশিয়ার মধ্যে এই বিষয়টা হয়ে গেছে। এই বীভৎসতা, এই ধ্বংসযজ্ঞ, এই বর্বরতা, এই সমস্ত কিছু কিন্তু হলিউডে এরকম নাই। হলিউডে এখনো অ ফ্যামিলি ড্রামা করার দিকে ওরা ঝুঁকতেছে। ওরা কিভাবে আ আমাদের ফিউচারকে কিভাবে আরো এনরিচ করা যায়, সেইজন্যে কিভাবে আ পরিবেশকে কিভাবে ঠিক করা যায়, আস্তে, আস্তে আমাদের পরিবেশ কিভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এইগুলোর উপরে ওরা আমরা কিভাবে ইন্সট্রুমেন্টের উপরে ভরসা, ইন্সট্রুমেন্টের উপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছি। এর বিফ মানে এর ফলে কি, কি ক্ষতি হবে আমাদের। এই বিষয়গুলো নিয়ে যেখানে হলিউড সিনেমা করতেছে, আমরা এইখানে এখন এই সময়ে এসে সিনেমা করতেছি কিভাবে মানুষ প্রতিশোধ নিতে পারে। কিভাবে মানুষ প্রতিশোধ নিতে যায়, কিভাবে মানে কত হিংস্র হইতে পারে একজন নায়ক। একজন নায়ককে আমরা এত হিংস্র, এত বর্বর করে সামনে প্রেজেন্টেশন করতেছি। আ আম আ সামনের দিনে আসলে ভিলেনরাই হিরো হয়ে যাবে। এরকম একটা বিষয় হয়ে দাঁড়াবে। যে যত হিংস্র, যে যত আ আ মারমুখী অ্যাটিটিউড থাকবে সিনেমায় সেই সমাদর পাবে। সেই সিনেমায় এগিয়ে থাকবে। তো এই জায়গাগুলো আসলে এই কারণেই হচ্ছে যে সূক্ষ্মভাবে যদি একটু আপনারা চিন্তা করেন একটা সময় ছিল যখন মানুষ এই অশ্লীল ছবি দেখাইতো এবং দেখানো শুরু করলো, তখন হুড়হুড় করে মানুষ দেখা শুরু করলো। মানে কিছু লোক যারা আদতে সিনেমা চাইতে অশ্লীলতাকেই বেশি পছন্দ করে তারা কিন্তু প্রচুর দর্শক হওয়া শুরু হলো। এবং ডে বাই ডে ওই বিষয়গুলো যখন এভেইলেবল হয়ে গেল, তখন আর তারা সিনেমা হলে যায় না। তখন তারা মোবাইলে এসে হাতে, হাতে তাদের হাতের বিষয়টা চলে গেছে। এখন আর তাদের সিনেমা হলে বড় স্ক্রিনে যেয়ে অশ্লীলতা দেখার টাইম নেই। এতে করে হইল কি? ওই অ ওই সিনেমাগুলো দেখানোর পায়তারাতে সিনেমা হলগুলো কমে গেল। সিনেমা হলগুলো ধ্বংস হইল। এখন আরেকটা জেনারেশনকে টার্গেট করে এটা কোন সাংস্কৃতিক আগ্রাসন কিনা জানি না, কোন পলিটিক্যাল মানে কোন আ একটা সংস্কৃতিকে ধ্বংস করার জন্যে কোন বাইরে থেকে কোন ফোর্স কিনা সেটাও জানি না। হইতে পারে। আজকে বিএনপি যেভাবে কোন সমস্যা হইলেই বলে যে এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র। আর আওয়ামী লীগ কোন অপরাধ ঝামেলা হইলে বলে এটা বিএনপির ষড়যন্ত্র। ব্যাপারটা অনেকটা ওরকম শোনা যাবে আমার কথাগুলো। ব্যাপারটা ওরকম না। এটা নিয়ে একটু ভাববার সময় এসেছে। এটা নিয়ে ভাবা উচিত। এই এই এরানা থেকে মানুষকে যেটা দেখাবো মানুষ সেটা দেখবে।
আমাদের একটা মানে সিচুয়েশনটা এখন এরকম হয়ে গেছে, সেই সবচাইতে ভালো ডিরেক্টর, যেই ডিরেক্টর দর্শকের পালস বুঝে। আর আগে একটা সিচুয়েশন ছিল, সেই সবচেয়ে ভালো ডিরেক্টর, যেই ডিরেক্টর দর্শকের রুচি বদলাইতে পারে। ওই ডিরেক্টর দর্শকের রুচি সেট করবে। আর এখন আমাদের দর্শক ডিরেক্টরের রুচি সেট করে দিচ্ছে। দর্শক বলছে আমাকে বীভৎসতা দেখাও, আর ডিরেক্টর বীভৎস বীভৎস সিনেমা বানাচ্ছে। দর্শক বলছে আমাকে এই জিনিস দেখাও, আর ডিরেক্টর ওই জিনিস বানাচ্ছে। যেমন আপনারা অনেকেই মুস্তাফা সরয়ার ফারুকী, আমাদের মাননীয় সংস্কৃতি উপদেষ্টা, তার এবং তার ভাই ব্রাদারের কাজগুলো নিয়ে অনেকেই অনেক নেতিবাচক কথা বলেন। বলে যে ভাই এ নাটকের ভিতরে কি নেশাদ্রব্যের কথা বলে, বাজে, বাজে শব্দ কথা বলে, প্রমিত বাংলা ভাষায় কথা বলে না। অনেক অভিযোগ আছে তাদেরকে নিয়ে। কিন্তু তাদের নাটকগুলাই কিন্তু আপনারা বেশি, বেশি দেখছেন। কারণ দেখা গেছে যে তাদের নাটকের ভিউ বেশি, টিআরপি বেশি। এজন্যই তারা কাজ আবার বেশি, বেশি পায়। তো দর্শক নেগেটিভ জিনিসের প্রতি দর্শকের কৌতূহল থাকে এবং দর্শক সেটা দেখবেই। তাই বলে দর্শক যেটা দেখবে সেটাই আমাকে বানাইতে হবে। তাইলে আমি কেন তাইলে আমার দায়বদ্ধতাটা কোথায়? শিল্পের প্রতি, সংস্কৃতির প্রতি আমার দায়বদ্ধতাটা কোথায়? একটা সুস্থ সংস্কৃতি একটা সুস্থ জাতি তৈরি করে। একটা সুস্থ সংস্কৃতি একটা সুস্থ স্বাভাবিক মানসিকতা তৈরি করে। আজকে যে ধরনের সিনেমা তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে, এই ধরনের সিনেমা দেখে সাময়িক উত্তেজনা তো হচ্ছে দর্শকদের। এবং দর্শকও উত্তেজিত হয়ে সিনেমাগুলো দেখছে, প্রশংসা করছে। এই সিনেমাগুলোর অ্যানিমেলের প্রশংসা করছে, তুফানের প্রশংসা করছে। সামনে আরো মানে কেজিএফ এর প্রশংসা করছে। আরো মানে আরো অনেক বীভৎস, বীভৎস সিনেমা আসবে যেগুলোর প্রশংসা করবে। যা রায়হান রাফির যে কাজগুলো 'জানোয়ার' যেভাবে প্রেজেন্টেশন হয়েছে সেগুলোর প্রশংসা করছে। তো প্রেজেন্টেশন এর তো একটা ওয়ে আছে। আপনার উপস্থাপনা কিরকম হবে সেটা সম্পূর্ণই আপনার হাতে। কিন্তু সেই উপস্থাপনা করতে গিয়ে আপনি কতটুকু কাপড় খুলবেন সেটাও কিন্তু সম্পূর্ণ আপনার হাতে। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলার সময় এসেছে। সিনেমার নাম যদি এখন এরকম হয় 'তছনছ', 'ডেস্ট্রয়', 'তাণ্ডব' এরকম হইলে আগামীতে যে কি নাম আসবে এটা নিয়ে আমি খুব শঙ্কিত। আমি খুবই শঙ্কিত আছি আগামীতে সিনেমার নামগুলো কি হবে এবং সেই সিনেমার গল্পগুলা কি হবে। আমাদের মনে হয় দর্শককে যদি ভালো জিনিস দেখাই, দর্শক ভালো জিনিস দেখবে। দর্শককে যদি খারাপ জিনিস দেখাই, দর্শক খারাপ জিনিস দেখবে। অতএব দর্শক কি দেখতে চায় সেটার উপরে ভিত্তি না করে আপনারা দর্শককে ভালো জিনিস খাওয়ান, দর্শক ভালো জিনিসই খাবে। বোধ করি আমার এই আলোচনায় অনেকে বোর হইছেন, বিরক্ত হইছেন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি। হয়তো অনেকে সেটাও বুঝতে পেরেছেন। আমার মতের সাথে আপনারা যারা, যারা একমত বা দ্বিমত পোষণ করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।